নমস্কার। ভারতবর্ষের ৭৪তম স্বাধীনতা দিবসে সকল শহীদ, স্বাধীনতা সংগ্রামী, বিপ্লবী এবং অপামর স্বাধীনতাকামী মানুষকে গ্রিনউড সোনাটার আন্তরিক কৃতজ্ঞতা এবং প্রণাম। আগামী কিছুটা সময় আমরা স্বাধীনতা সম্পর্কিত কিছু ঘটনা, কিছু ত্যাগ, কিছু সংগ্রাম, কিছু আবেগ, কিছু লেখা একটি কোলাজের মাধ্যমে তুলে ধরব। কোনোভাবেই এই আলেখ্যটি স্বাধীনতা সংগ্রামের স্বয়ংসম্পূর্ণ ইতিহাস অথবা তার সবচাইতে গুরুত্বপূর্ণ বা শীর্ষস্থানীয় ঘটনা প্রবাহের সমষ্টি নয়। আসলে আজকের এই স্বাধীনতা দিবসে আমরা স্বাধীনভাবে কিছু বিষয়, ভাষা, প্রবাহ, কবিতা, উদ্ধৃতি, গান চয়ন করেছি মাত্র। আশা করি আমাদের এই স্বাধীন শ্রদ্ধাঞ্জলি অসম্পূর্ণতা বা অপটুতাকে ছাড়িয়ে মনোগ্রাহী হয়ে উঠবে। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বময়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তুমি মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে, মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে। তোমারই শ্যামল পরন কোমল মূর্তি মর্মে গাঁথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও গো মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। ও মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। তোমার পরেই খেলা আমার দুঃখে সুখে। তুমি অন্ন মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে। অন্ন মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে। তুমি যে সকল সহা, সকল বহা মাতার মাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও মা, অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা। ও মা, অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা। তবু জানি নে যে কি বা তোমায় দিয়েছি মা। আমার জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে। জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘর
পাতা, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বময়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ইতিহাসের ছাত্র নই, পুঙ্খানুপুঙ্খ ঐতিহাসিক বিশ্লেষণ আমাদের পক্ষে সম্ভব নয়। সমাজ সচেতন নাগরিক হিসেবে আমাদের দায়বর্তায় পূর্বপুরুষদের নিঃস্বার্থ আত্মত্যাগের ফল হিসেবে যে স্বাধীনতা লাভ করেছি তার মূল্যায়ন করা। এটি আমাদের চেতনায় প্রবেশ করলেই তা সম্ভব। অত্যন্ত সম্পন্ন দেশ আমাদের মাতৃভূমি, তার ঐশ্বর্য অত্যাচারী লোলুপ দৃষ্টি আকর্ষণ করেছে। 1757 সালে পলাশীর যুদ্ধে সিরাজের পরাজয় একটি কলঙ্কিত অধ্যায়ের সূচনা করে। বণিকের মানদণ্ড দেখা দেয় রাজদণ্ড রূপে। 1857 সালে আমরা ব্রিটিশ সাম্রাজ্যের উপনিবেশ হিসেবে রূপান্তরিত হই। শোষণের বিরুদ্ধে নিপীড়িত মানুষ রুখে দাঁড়ায়, বিদ্রোহ করে। তাদের পুঞ্জীভূত ক্ষোভ বিভিন্নভাবে প্রকাশ পায়। 1857 সিপাহী বিদ্রোহ, মিরাটে শহীদ মঙ্গল পাণ্ডে ও তার সাথীরা যে বিদ্রোহের সূচনা করেন তার আগুন সারা দেশে ছড়িয়ে পড়ে। পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্তির লড়াইয়ে সামিল হয় মানুষ। সশস্ত্র সংগ্রামের সঙ্গে সঙ্গে অহিংস আন্দোলনের চলে দ্বৈরথ। স্বতঃস্ফূর্ত আন্দোলনে তৈরি হয় ভারতের জাতীয় কংগ্রেস। আক্ষরিক অর্থে এটি ছিল একটি বৃহৎ মঞ্চ যেখানে ঠিক হবে আন্দোলনের রূপরেখা। অহিংস আন্দোলন, অসহযোগ আন্দোলন দানা বাঁধে। সশস্ত্র এবং অহিংস আন্দোলনে অসংখ্য শহীদ আত্মবলিদান দেন। আমরা যদি সহনাগরিককে সাহায্যের হাত বাড়িয়ে দেই, সংকীর্ণ স্বার্থের উপরে গিয়ে গোষ্ঠীর ও রাষ্ট্রের হিতের কথা ভাবতে পারি, তবেই এদের বলিদান সার্থক হবে। স্বাধীনতা মানে শুধু যা ইচ্ছে বলার, যা ইচ্ছে করার স্বাধীনতা নয়, উচ্ছৃঙ্খলতা নয়। স্বাধীনতা মানে স্বাধীন চিন্তার প্রকাশ, শিক্ষিত হওয়ার স্বাধীনতা, স্বাস্থ্যের স্বাধীনতা, অন্ন বস্ত্র বাসস্থানের স্বাধীনতা। নতুন পথের যাত্রা পথিক, চালাও অভিযান। উচ্চ কণ্ঠে উচ্চারো আজ মানুষ মহিয়ান। চারদিকে আজ ভীরুর মেলা, খেলবি কি আর নতুন খেলা? জোয়ার জলে ভাসিয়ে ফেলা, বাইবি কি উজান? পাতাল ফেরে চলবি মাতাল, স্বর্গে দিবি টান। সমর সাজের নাইরে সময়, বেরিয়ে তোরায়। আজ বিপদের পরশ নেব, নাঙা আদুল গায়। আসবে রণসজ্জা কবে, সেই আশাই রইলি সবে। রাত পোহাবে, প্রভাত হবে, গাইবে পাখি গান। আয় বেরিয়ে, সেই প্রভাতে ধরবি যারা টান। আধার ঘরে আত্মঘাতী যাত্রা পথিক সব, এ উহারে হানছে আঘাত, করছে কলরব। অভিযানে বীর সেনাদল, জ্বালাও মশাল, চল আগে চল। কুচকাওয়াজের বাজাও মাদল, গাও প্রভাতের গান। উষার দ্বারে পৌঁছে গাবি, জয় নব উত্থান। সিপাই বিদ্রোহ ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম। অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধ ভারতের রাজনীতিতে যুগ সন্ধিক্ষণ রূপে চিহ্নিত করা যায়। এই সময়ে মুঘল সাম্রাজ্যের ক্রমিক দুর্বলতার সুযোগে একদিকে যেমন ভারতের বিভিন্ন প্রান্তে আঞ্চলিক শক্তিগুলির প্রভাব বৃদ্ধি পেয়েছিল, অন্যদিকে ইংরেজ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও অন্যান্য ইউরোপীয় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো ভারতের রাজনীতির ক্ষেত্রে অনুপ্রবেশে সচেষ্ট হয়। ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের দ্রুত বিস্তার, সাম্রাজ্যবাদী নীতি ও শাসন ব্যবস্থার প্রবর্তন প্রভৃতি ভারতবাসীর চিরাচরিত জীবনধারার উপর প্রবল প্রতিক্রিয়ার সৃষ্টি করে। রাজা, প্রজা, শিক্ষিত, অশিক্ষিত সকলের মধ্যেই ব্রিটিশ বিরোধী মনোভাব দানা বেঁধে ওঠে
এবং খণ্ড খণ্ডভাবে বিদ্রোহের সূচনা করে। এই বিদ্রোহগুলির মধ্যে সাঁওতালি বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, কোল বিদ্রোহ উল্লেখযোগ্য। 1857 সালে বড় লর্ড ক্যানিং এর শাসনকালে ভারতীয় সিপাহী এবং জনগণ ব্রিটিশের বিরুদ্ধে যে ব্যাপক বিদ্রোহে সামিল হয়েছিল, তার ফলে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের অস্তিত্বই বিপন্ন হয়ে পড়েছিল। তাই অনেকেই 1857 সালের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার সংগ্রাম বলে অভিহিত করে থাকেন। বলবীর বল উন্নত মমসী, শির নেহারি আমারই নতসী, ওই শিখর হিমাদ্রি বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরস ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। মমললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রী, বলবীর আমি চির উন্নতশীল, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বী, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরাতরি করি ভরাডুবি, আমি টর্নেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখী, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী, বলবীর চির উন্নত মমসী, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বার, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চলচম্পল, ঠমকি ছমকি, পথে যেতে যেতে চকিত চমকি, ফিঙ্গিয়া দি তিন্দোল, আমি চপলা চপলে হিন্দোল, আমি তাই করি ভাই যখন চাহে মন যা, আমি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতি, আমি এ ধরিত্রী, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধি, বলবীর আমি চির উন্নতশীল, আমি বন্ধন হারা কুমারীর বেণু, তন্হি নয়নে বহ্নি, আমি সরসী হৃদি সরসীজ প্রেম উদ্যম, আমি ধন্যী, আমি উন্মন প্রেম উদাসী, আমি বিধবার বুকের ক্রন্দন শ্বাস হুতাশ, আমি হুতাশী, আমি বঞ্চিত ব্যথা পথবাসী, চির গৃহহারা যত পথিকে, আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা, প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের, আমি অভিমানী চির ক্ষুব্ধ হিয়ার কাতরতা, ব্যথা শুনিবি চির চুম্বন চোর কঙ্কন, আমি থর 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 প্রথম প্রকাশ কুমারী, আমি গোপন প্রিয়ার চকিত চাহনি, ছল করে দেখা অনুক্ষণ, আমি চপল মেয়ের ভালোবাসা, তার কাকন চুরির কনকন, আমি চির শিশু চির কিশোর, আমি যৌবন ভীত পল্লী বালার আচর কাচলি নিচোর, আমি উত্তর বায়ুমলয় অনিল উদাস পুরবী হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী, বিনু বিনে গান গাওয়া, আমি আকুল নিদাক দিয়াশা, আমি রৌদ্র রুদ্র রবি, আমি মরুণীর ঝড় ঝড় ঝড়, আমি শ্যামলী মা ছায়া ছবি, আমি তুরি আনন্দে ছুটে চলি, একই উন্মাদ, আমি উন্মাদ, আমি সহসা আমায় চিনেছি, আমার খুলিয়া গিয়াছে সব বাদ, মহাবিদ্রোহীর অনুক্রান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন দোল, আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহীর অনুক্রান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন, আমি স্রষ্টা সুদন, শোক তাপ হানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন, আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন, আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন, আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা, চির উন্নতশীল। এই বিদ্রোহের পেছনে যেমন রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সামরিক কারণ ছিল, তেমনি প্রত্যক্ষ কারণও ছিল। ওয়ারেন হেস্টিংস থেকে ডালহৌসি পর্যন্ত প্রত্যেক বড়লাট মোগল রাজশক্তির উচ্ছেদ, মোগল সম্পদ আত্মসাৎ
পুরনো রাজানুবর্গের বিতরণ, সাতারা, অযোধ্যা প্রভৃতি স্বাধীন রাজ্যগুলি মিথ্যা অজুহাতে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করা প্রভৃতি হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যে অস্বস্তি ও সন্দেহের বীজ বপন করেছিল। অর্থনৈতিক দিক থেকে দেখতে গেলে 1857 খ্রিস্টাব্দের আগে 100 বছর ধরে ইংরেজরা যে পরিমাণ অর্থ তাদের দেশে নিয়ে গিয়েছিল তার ফলে জনগণের অর্থনৈতিক অবক্ষয় শুরু হয়েছিল। ইংরেজরা ভারতবর্ষকে কাঁচামাল সরবরাহকারী দেশে পরিণত করে। সামরিক ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ, যেমন ইংরেজ সিপাহীদের তুলনায় ভারতীয় সিপাহীদের বেতন কম দেওয়া, অভিজ্ঞ ভারতীয় সামরিক কর্মচারীদের দলে অনভিজ্ঞ ইংরেজ কর্মচারীদের পদোন্নতি লাভ, সিপাহীদের ক্রমশই ইংরেজদের প্রতি বিশ্রদ্ধ করে তুলেছিল। বিভিন্ন রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় কারণে যখন বিদ্রোহের ক্ষেত্র প্রস্তুত, ঠিক সেই সময় ব্রিটিশ সামরিক কর্তৃপক্ষের এনফিল্ড রাইফেলের প্রবর্তন বিদ্রোহে ইন্ধন যোগায়। এই রাইফেলের যে টোটা ব্যবহৃত হতো তা দাঁতে কেটে রাইফেলে ভরতে হতো এবং এটি গরু ও শুয়োরের চর্বি দিয়ে তৈরি হতো। ফলে ধর্মচ্যুত হওয়ার আশঙ্কায় হিন্দু ও মুসলমান সিপাহীরা এই টোটা ব্যবহারে অসম্মত হয় এবং বিদ্রোহ ঘোষণা করে। 1857 খ্রিস্টাব্দের 29 মার্চ ব্যারাকপুরের সামরিক ছাউনিতে মঙ্গল পাণ্ডে নামে জনৈক সিপাহী প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করে। অবশ্য আনুষ্ঠানিকভাবে বিদ্রোহের সূচনা হয় 1857 খ্রিস্টাব্দের 10 মে মিরাটে এবং অতি দ্রুত তা প্রায় সারা ভারতে ছড়িয়ে পড়ে গণ আন্দোলনের রূপ নেয়। মুক্তির মন্দির ছোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির ছোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে তারা কি ফিরিবে আর সুপ্রভাতে, কত তরুণ তরুণ গেছে অস্তাচলে। মুক্তির মন্দির ছোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ পথে মহাদীক্ষা লয়ে, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষা লয়ে, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে ফোটালো ভাষা। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন বুকে ফোটালো ভাষা। আজি রক্ত কমলে গাথা,
আজি রক্ত কমলে গাথা মারল খানি, সেই বিজয় লক্ষ্মী দেবে তাদেরই দলে। মুক্তির মন্দির ধোপালো তলে, কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। এই প্রবল আলোড়ন কোনো আকস্মিক ঘটনা ছিল না। ব্রিটিশ শাসনের প্রতিষ্ঠার পর থেকে যে গণবিদ্রোহের তরঙ্গ শুরু হয়েছিল তার চূড়ান্ত পরিণতি ছিল এই মহাবিদ্রোহ। 1857 সালের বিদ্রোহ নিছক সিপাহী বিদ্রোহ কিংবা সশস্ত্র জাতীয় আন্দোলনের প্রথম প্রচেষ্টা, সেটা নিয়ে মতানৈক্য আছে। জে.পি. নাটান, ডক্টর ডাফ প্রমুখ ইংরেজ ঐতিহাসিকদের মতে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ সিপাহী বিদ্রোহ রূপে শুরু হলেও কালক্রমে তা জাতীয় আন্দোলনের প্রকৃতি লাভ করে। কিন্তু চার্লস রেক্স, ঐতিহাসিক জন কে প্রমুখ অধিকাংশ লেখকের মতে এটি সিপাহী বিদ্রোহ ছাড়া আর কিছুই ছিল না। প্রখ্যাত বিপ্লবী বিনয় দামোদর সাভারকর, ডক্টর সুরেন্দ্রনাথ সেন 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করেছেন। তাদের মতে এই বিদ্রোহে সর্বশ্রেণীর ভারতবাসী স্বতঃস্ফূর্তভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যোগ দিয়ে গণচরিত্র প্রদান করে। অধ্যাপক সুশোভন সরকার ও শশীভূষণ চৌধুরী প্রমাণ করার চেষ্টা করেছিলেন 1857 বিদ্রোহ স্বাধীনতার জন্য প্রথম জাতীয় সংগ্রাম। অধ্যাপক সরকারের মতে ব্রিটিশ শাসনের উচ্ছেদের উদ্দেশ্যে বিভিন্ন অংশে সিপাহী ও জনগণের লড়াই, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে একই ধরনের সংগ্রাম, হিন্দু মুসলমানদের দ্ব্যর্থহীন ভাষায় মুঘল সম্রাটকে ভারতের সম্রাট ঘোষণা করা, বিদ্রোহের প্রতি জনসমর্থন ইত্যাদি বিদ্রোহকে জাতীয় বিদ্রোহে রূপান্তরিত করেছিল। 1857 সালের বিদ্রোহের প্রকৃতি সম্পর্কে স্থির সিদ্ধান্তে আসা খুবই কঠিন। অধ্যাপক সরকারের ব্যাখ্যা অনুসরণ করে এই মহা অভ্যুত্থানকে প্রথম স্বাধীনতা সংগ্রাম বলতে আমাদের কোনো দ্বিধা নেই। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ সফল না হলেও তা পরবর্তী ভারতের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল। ব্রিটিশ শাসক বর্গের সাম্রাজ্যবাদী আচরণের ফলে শাসক ও শাসিতের মধ্যে ব্যবধান বৃদ্ধি পেয়েছিল এবং ভারতবাসী বিদেশি শাসনের বিরুদ্ধে অগ্রসর হয়। এইভাবে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ পরবর্তীকালে ভারতের জাতীয়তাবাদের বিকাশের ক্ষেত্র প্রস্তুত করেছিল। ভারতের জাতীয় আন্দোলনে এই মহাবিদ্রোহ যে অনুপ্রেরণা জুগিয়েছিল তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা যেতেই পারে। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুরিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছেড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত? কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি, মাতৃমন্ত্রী শান্ত্রীরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদেরই পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কান্ডারি, আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসী কোনজন? কান্ডারি, বলো ডুবিছে মানুষ,
সন্তান মোর মার। গিরিশঙ্কটি ভীরু যাত্রীরা গুরু গর্জায় বাজ, পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথমাজ? করে হানাহানি তবু চরটানি নিয়াছ যে মহাভার। কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, উদিবে সে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষে দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান? আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। सबसे न्यारा हमारा है, भारत हमको जान से प्यारा है। सबसे न्यारा हमारा है, सदियों से भारत भूमि दुनिया की शान है। भारत माँ की रक्षा में जीवन कुर्बान है, भारत हमको जान से प्यारा है। सबसे न्यारा हमारा है। हिंदुस्तानी नाम हमारा है, सबसे प्यारा देश हमारा है। हिंदुस्तानी नाम हमारा है, सबसे प्यारा देश हमारा है। जन्मभूमि है हमारी शान से करेंगे सभी तो भाई भाई से रहेंगे। हिंदुस्तानी नाम हमारा है, सबसे प्यारा देश हमारा है। Nationalism in India was not a sudden affair. The British conquered India and ruled her to promote and upgrade their own economic interest. With the best of time, a world of realization came which brought unity in India against the non-indigenous rule. It can also be said that the very existence of a foreign rule helped in the growth of a national sentiment among the people, and thus began the clash between the British interest in India and those of the Indian people. And one such incident is the revolt of 1857. It was not just a mutiny initiated by the Indian sepoys, but it was the first serious Indian rebellion.
some say War of Independence against the British. It was timely responsible for the growth of national movement to drive out the foreigners from the country. All the classes of people in India joined at one stage or other the nationalist movement. On 28 December 1885, Indian National Congress was founded in the premises of Gokuldas Tejpal Sanskrit School at Bombay. It was presided over by W.C. Banerjee and attended by 72 delegates. A.O. Hume played an instrumental role in the foundation of INC with an aim to provide safety valve to the British government. A.O. Hume served as the first General Secretary of INC. Real aim of Congress is to train the Indian youth in political agitation and to organize or to create public opinion in the country. For this, they used the method of annual session where they discussed the problems and passed the resolution. The first or early phase of Indian nationalism is also termed as moderate phase. Moderate leaders were W.C. Banerjee, Gopal Krishna Gokhale, R.C. Dutt, Firoz Shah Mehta and George Yule. Moderates have full faith in British government and adopted the triple P path, that is protest, prayer and petition. Due to disillusionment from moderates' method of work, extremism began to develop within the Congress after 1892. The extremist leaders were Lala Lajpat Rai, Pal Gangadhar Tilak, Bipin Chandra Pal and Aurobindo Ghosh. Instead of triple P path, they emphasize on self-reliance, constructive work and Swadeshi. With the announcement of partition of Bengal in 1905 by Lord Curzon for administrative convenience, Swadeshi and boycott resolution was passed in 1905. By Lord Curzon for administrative convenience, Swadeshi and boycott resolution was passed and there was massive opposition from the people of Bengal. According to Surendranath Banerjee, the Swadeshi movement changed the entire texture of our social and domestic life. तेरी सांसों पे थोड़ा सा वतन का भी हक था, ना देख मुझे यूं मुड़ मुड़ के, तेरा मेरा साथ यही तक था। ये तेरे सभी तेरे खून से है, तो सजते संवरते हैं रांझे, तेरे इश्क की मैं हकदार नहीं, तेरी हीर तू धरती है रांझे। हाय तेरी मिट्टी में मिल जावा गुल बन के, मैं खिल जावा, इतनी सी है दिल की आरज़ू। तेरी नदियों में बह जावा, तेरे खेतों मैं लहरावा, इतनी सी है दिल की आरज़ू। अफसोस नहीं जो तेरे लिए सौ दर्द सहे, महफूज रहे तेरी आन सदा, चाहे जाने मेरी ये रहे न रहे। ऐ मेरी ज़मीन महबूब मेरी, मेरी नस नस में तेरा इश्क बहे, फीका न पड़े कभी रंग तेरा, जिस मुंह से निकल के खून कहे। हाय तेरी मिट्टी में गुलजन के में, इतनी सी है दिल की आरज़ू। हो तेरी नदियों में बह जावा, तेरी फसलों में लहरावा, इतनी सी है दिल की आरज़ू। ভারতের স্বাধীনতা সংগ্রামে জাতীয় কংগ্রেস, মুসলিম লীগ ও সংগ্রামশীল জাতীয়তাবাদীদের দীর্ঘ কার্যকলাপকে অতি অল্প সময়ে ব্যাখ্যা করা অনৈতিহাসিক।
তা সত্ত্বেও পরিস্থিতির সাপেক্ষে এবং স্বাধীনতার ৭৩ বৎসর পূর্তির লগ্নে স্বল্প আলোচনার গুরুত্বও কম নয়। ঊনবিংশ শতকের শেষ পর্বে জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে তৈরি জাতীয় কংগ্রেস প্রথম ২০ বছরে নিয়মতান্ত্রিক আন্দোলনের পথ ধরলেও পরবর্তীকালে ব্রিটিশদের ভারত বিদ্বেষী নীতির প্রতিবাদে সরাসরি বিরোধিতার পথ অবলম্বন করে। বিংশ শতকে হওয়া কংগ্রেস পরিচালিত বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন এবং ১৯৪২ সালে ক্রিপস মিশন চূড়ান্ত ব্যর্থ হওয়ার পর ভারত ছাড়ো আন্দোলন তারই উদাহরণ। ঠিক একই উদ্দেশ্যে বিংশ শতকের প্রথম দশকে গঠিত হয়েছিল মুসলিম লীগ। ১৯০৬ সালে ঢাকায় মুসলিম লীগ নামক দলটি প্রতিষ্ঠিত হয়। তারাও ব্রিটিশ বিরোধী আন্দোলনে যোগদান করে। তারা প্রথম দিকে জাতীয় কংগ্রেসের বিরোধিতা করে এলেও ১৯১৬ সালে লখনৌতে জাতীয় কংগ্রেসের সাথে একটি যৌথ অধিবেশন অনুষ্ঠিত হয় এবং সেখানে ঐতিহাসিক লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির পরে মুসলিম লীগ জাতীয় কংগ্রেসের সাথে একত্রিতভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেয় এবং ভারতের স্বাধীনতা ও স্বরাজের দাবিকে আরো জোরদার করে তোলে। তারা একত্রিতভাবে ব্রিটিশদের কাছে আইনসভায় ভারতীয়দের প্রতিনিধিত্ব বিষয়ে কয়েক দফা দাবিও পেশ করে। এরপরে জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে চরমপন্থী নেতারা যথা লালবাল পাল অর্থাৎ লালা রাজপথ রায়, বাল গঙ্গাধর তিলক এবং বিপিন চন্দ্র পাল এবং নরমপন্থী নেতারা যারা ছিলেন যেমন গোপাল কৃষ্ণ গোখলে, গান্ধী, তারা তাদের মতানৈক্য দূরে সরিয়ে রেখে একত্রিতভাবে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। অন্যদিকে জাতীয় কংগ্রেসের প্রথম ২০ বছরের নিয়মতান্ত্রিক আন্দোলনের বিফলতা, ভারতীয়দের সমস্যায় ব্রিটিশদের ঔদাসীন্য এবং ভারতীয়দের প্রতি অকথ্য অত্যাচারের প্রেক্ষিতেই জন্ম হয় সংগ্রামশীল জাতীয়তাবাদ। সারা ভারতবর্ষে তার প্রভাব লক্ষ্য করা গেলেও প্রধান কার্যকলাপের কেন্দ্রে পরিণত হয় বাংলা, মহারাষ্ট্র, পাঞ্জাব। তবে ভারতের বাইরেও যেমন জার্মানি, ইংল্যান্ড, আমেরিকাতেও সংগ্রামশীলতার আদর্শ প্রচারিত হয় বিশিষ্ট প্রবাসী ভারতীয়দের দ্বারা। স্বাধীনতা প্রাপ্তির ক্ষেত্রে কোন একটি নির্দিষ্ট দল বা ব্যক্তির অবদান খুব গুরুত্বপূর্ণ হলেও তাকে স্বাধীনতা প্রাপ্তির ক্ষেত্রে সম্পূর্ণ কৃতিত্ব দেওয়া অনৈতিহাসিক। আসলে দীর্ঘ ১৯০ বছরের শোষণের বিরুদ্ধে সর্বস্তরের ভারতীয়দের দ্বারা গড়ে ওঠা ঐক্যবদ্ধ আন্দোলনের ফলশ্রুতি হচ্ছে আজকের আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। তবে স্বাধীনতা প্রাপ্তির ক্ষেত্রে জাতীয় কংগ্রেস, মুসলিম লীগ এবং সংগ্রামশীল জাতীয়তাবাদ এই তিনটির মিলিত অবদান তর্কাতীতভাবে অনস্বীকার্য। পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে যে এক সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় এমন উজ্জ্বল ধারা, কোথায় এমন খেলে তরি এমন
থাকে ঘুমিয়ে ওঠে পাখির ডাকে জেগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। পুষ্পে পুষ্পে ভরা শাখে কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, কুঞ্জরিয়া আসে অলি কুঞ্জে কুঞ্জে ধে। এমন ধানের ওপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমায় ধরি, আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। 1905 সাল লর্ড কার্জন বাংলাকে ভেঙে দুটুকরো করে দিলেন। প্রতিবাদে সারা দেশ গর্জে উঠল। রবীন্দ্রনাথ লিখলেন, বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান, আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান, আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি, চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে, চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে। এত বল নাই রে তোমার, এত বল নাই রে তোমার, সইবে না সেই টান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান। শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, হও না যতই বড়, হও না যতই বড়, আছেন ভগবান।
আমাদের শক্তি মেরে তোরাও বাজবি নে রে, আমাদের শক্তি মেরে তোরাও বাজবি নে রে। বোঝা তোর ভারী হলে, বোঝা তোর ভারী হলে ডুববে তোরই খান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? প্রতিবাদের ঝড়, প্রতিবাদের ঢেউ সামলাতে পারল না ব্রিটিশ সরকার। 1911 সাল ইংল্যান্ডের রাজা জর্জ বাংলাকে আবার জুড়ে এক করে দিলেন। আমি বাংলার মায়া ভরা পথে হেঁটেছি
যদিও বাঙালি স্বভাবতই শান্তিপ্রিয় জাতি, তবুও সংগ্রামী জাতীয়তাবাদের অন্যতম তীর্থভূমি ছিল বাংলাদেশ। ঊনবিংশ শতকের শেষ দশকে সংগ্রামী জাতীয়তাবাদের উদ্ভব ঘটে, যা সর্বভারতে বিস্তার লাভ করে। এই আন্দোলন ভারতের স্বাধীনতার ইতিহাসে এক নব অধ্যায়ের সূচনা করে। এই জাতীয়তাবাদীরা স্বদেশিকতা ও গভীর দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সশস্ত্র সংগ্রামের দ্বারা বিদেশি শাসকবর্গকে ভারত থেকে বিতাড়িত করতে সচেষ্ট হয়েছিলেন। স্বামী বিবেকানন্দের নব বেদান্তবাদ বাংলার যুব শক্তিকে আত্মবিশ্বাস, সাহস ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম মন্ত্র, আনন্দমঠের দেশ মাতাই হলেন মা আর দেশপ্রেমই হলো ধর্ম বিপ্লববাদের মানস ক্ষেত্রকে করেছিল উর্বর। রাজনারায়ণ বসুর জাতীয়তাবাদ ও নবগোপাল মিত্রের হিন্দু মেলা এই বিপ্লববাদে প্রেরণা দেয়। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন দমনে ইংরেজ পুলিশের প্রচণ্ড দমননীতি বাঙালি যুবকদের প্রতিজ্ঞায় দৃঢ় করে। ক্ষুদ্রকায় জাপানিদের হাতে শক্তিশালী জার শাসিত রাশিয়ার পরাজয় বাঙালি যুবকদের মনে নতুন উদ্দীপনা এনে দেয়। কবি অতুল প্রসাদ জাতিকে উদ্দীপনা দেন, বল 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 সবে, শত বিনা বেণু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। এই সময় প্রমথনাথ মিত্র প্রতিষ্ঠা করেন অনুশীলন সমিতি। শরীরচর্চা ও আত্মিক সাধনার দ্বারা বলিয়ান একদল তরুণ দেশের জন্য প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত হন। অরবিন্দের ভাই বারীন্দ্রের নির্দেশে বিপ্লবী ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি চেষ্টা করেন কিংসফোর্ডকে হত্যা করতে। এই সময়ে বিখ্যাত সেই আলিপুর বোমার মামলা, বুড়িবালামের তীরে বাঘাযতীনের বীরত্ব, রাইটার্সের অলিন্দে বিনয় বাদল দীনেশের ইংরেজ শাসককে ভিত নাড়িয়ে দেওয়া অভিযান, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে মাস্টারদা সূর্য সেন ও প্রীতিলতা ওয়াদ্দেদারের সাহসিকতা এখনো আমাদের মণিকোঠায় উজ্জ্বল। মেদিনীপুরে পরপর 3 জেলা শাসককে বিপ্লবীদের হত্যা, কুমিল্লায় জেলা শাসক স্টিভেনসনের হত্যা সশস্ত্র বিপ্লবের জ্বলন্ত নিদর্শন। এইভাবে বিপ্লবী মন্ত্রে দীক্ষিত হয়ে বহু বিপ্লবী অত্যাচারী ইংরেজদের বিরুদ্ধে তুলে নেন অস্ত্র। শুরু হয় সশস্ত্র বিপ্লবের এক যুগ। তারপর ভারতবর্ষ হয় স্বাধীন, কিন্তু আমরা মেটাতে পেরেছি কি শত শহীদের রক্তের দাম? এখনো মাটিতে লেগে আছে দেখো শত শহীদের রক্ত, এ মাটির বুকে বর্গি হানার সেই বারুদের গন্ধ। এখনো মাটিতে লেগে আছে দেখো শত শহীদের রক্ত, এ মাটির বুকে বর্গি হানার সেই বারুদের গন্ধ। মুখোমুখি তার বিনয় বাদল দীনেশের সংগ্রাম, বীরের মৃত্যু নিয়ে বেঁচে আছে বিপ্লবী ক্ষুদিরাম, বিপ্লবী ক্ষুদিরাম, বিপ্লবী ক্ষুদিরাম। মাস্টারদার প্রত্যাঘাতের মন্ত্রে জীবন গড়া, নারী শক্তির প্রকাশে পূর্ণ মাতঙ্গিনীর সাড়া। মাস্টারদার প্রত্যাঘাতের মন্ত্রে জীবন গড়া, নারী শক্তির প্রকাশে পূর্ণ মাতঙ্গিনীর সাড়া। স্বপ্ন জয়ে ভয়হীন ওরা দুর্বার দুর্দাম, পুরী গঙ্গার পারে আজ লেখা বাঘা যতীনের নাম, বাঘা যতীনের নাম, বাঘা যতীনের নাম।
স্বাধীনতার যুদ্ধে হাজার প্রফুল্ল প্রীতিলতা, কি করে ভুলি আরো শত শত বীর শহীদের কথা। স্বাধীনতার যুদ্ধে হাজার প্রফুল্ল প্রীতিলতা, কি করে ভুলি আরো শত শত বীর শহীদের কথা। লাখো শহীদের রক্ত ঝরানো মূল্যের স্বাধীনতা, আজও ঘরে ঘরে ইতিহাস লেখা আছে সেই কথা। লাখো শহীদের রক্ত ঝরানো মূল্যের স্বাধীনতা, আজও ঘরে ঘরে ইতিহাস লেখা আছে সেই কথা। পথের ধুলায় মিশে আছে কত অশ্রু রক্ত ঘাম, কেউ বলে দাও কি করে মেটাবো সেই রক্তের দাম। কেউ বলে দাও কি করে মেটাবো সেই রক্তের দাম। কেউ বলে দাও কি করে মেটাবো সেই রক্তের দাম। সেই রক্তের দাম, সেই রক্তের দাম, সেই রক্তের দাম। August the 11th, Tuesday, 1908, morning 6 hours. A smiling body of a teenager is hanged and converted to an immortal inspiration for freedom. Khudiram Boshu. একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি। হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী। আমি হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি। কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলেন রাস্তার ধারে মা গো, বড় লাটকে মারতে গিয়ে মালা মারকে ইংল্যান্ডবাসী। একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি। শনিবার বেলা 10টার পরে জজ কোর্টেতে লোক না ধরে মা গো, অভিরামের দীপ চালান মা ক্ষুদিরামের ফাঁসি। হলো অভিরামের দীপ চালান মা ক্ষুদিরামের ফাঁসি। একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি। 12,33,000,000 রইল মা তোর বেটা বেটি মা গো, তাদের নিয়ে ঘর করিস মা, বউদের করিস দাসী। ও মা তাদের নিয়ে ঘর করিস মা, বউদের করিস দাসী। একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি। 10 মাস 10 দিন পরে জন্ম নেব মাসের ঘরে মা গো, তখন যদি চিনতে না রেস দেখবে গলায় ফাঁসি। ও মা তখন যদি না চিনতে পারিস দেখবে গলায় ফাঁসি। একবার বিদায় দে মা
একবার বিদায়ের মান ঘুরে আসে। 1930 সাল এপ্রিল মাস, মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন বাঙালি বীরত্বের অমর কাহিনী। জালালাবাদের যুদ্ধে 12 জন বিপ্লবী শহীদ হলেন। দুর্ভাগ্যক্রমে নেত্র সেনের বিশ্বাসঘাতকতায় মাস্টারদা ধরা পড়লেন, ফাঁসির আদেশ হল। মারা যাওয়ার আগে উনি লিখে গেলেন অমর বাণী, ফাঁসির রজ্জু আমার মাথার উপর ঝুলছে, মৃত্যু আমার দরজায় করাঘাত করছে, মন আমার অসীমের পানে ছুটে চলেছে। এই তো আমার সাধনার সময়, এই তো আমার বন্ধুরূপে মৃত্যুকে আলিঙ্গন করার সময়। হারানো দিনগুলোকে নতুন করে স্মরণ করার এই তো সময়। লক্ষ্যে পৌঁছানোর আগে মৃত্যুর হিমশীতল হাত আমার মতো তোমাদের স্পর্শ করলে তোমরাও তোমাদের অনুগামীদের হাতে এই ভার তুলে দেবে, আজ যেমন আমি তোমাদের হাতে তুলে দিয়ে যাচ্ছি। আমার বন্ধুরা, এগিয়ে চলো, এগিয়ে চলো, কখনো পিছিয়ে যেও না। পরাধীনতার অন্ধকার দূরে সরে যাচ্ছে, ওই দেখো যাচ্ছে স্বাধীনতার নবারুণ। কখনো হতাশ হইও না, সাফল্য আমাদের হবেই। ভগবান তোমাদের আশীর্বাদ করুন। 1930 খ্রিস্টাব্দের 18 এপ্রিল চট্টগ্রাম ইস্টার বিদ্রোহের কথা কোনোদিনই ভুলে যেও না। জালালাবাদ, যোধা, চন্দননগর ও ধলঘাটের সংগ্রামের কথা সবসময় মনে রেখো। ভারতের স্বাধীনতার বেদিমূলে যেসব দেশপ্রেমী জীবন উৎসর্গ করেছেন তাদের নাম রক্তাক্ষরে অন্তরতম প্রদেশে লিখে রেখো। বিপ্লব দীর্ঘজীবী হোক, বন্দে মাতরম। বন্দী থাকার সময় একদিন মাস্টারদা বিপ্লবী কল্পনা দত্তকে বললেন ওনার গান শুনতে ইচ্ছে করছে। বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী পাশের সেলেই ছিলেন। তিনি মাস্টারদার জন্য গাইলেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। 12 জানুয়ারি 1934 সাল, মাত্র 40 বছর বয়সে মাস্টারদা ফাঁসির মালা গলায় পরে অস্তমিত হলেন। কিন্তু আমাদের স্মৃতিতে গর্বে তিনি অমর হয়ে থাকবেন ওই সূর্যের তেজ নিয়ে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও অভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও অভাগা, সবাই ফিরে যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, তবে পথের কাঁটা তুই রক্ত মাখা চরণ তলে একলা দল রে।
ও তুই রক্ত মাখা চরণ দলে একলা তলরে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি আলো না ধরে ওরে ওরে অভাগা আলো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রানলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জলরে, আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জলরে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে तबे अकेला चलो रे। शताब्दियों की दास्ता और दशकों के संघर्ष के परिणाम स्वरूप आज ही के दिन 1947 को इस धरा पर एक स्वतंत्र सूर्य का उदयागमन हुआ था। स्वतंत्रता का महापर्व पीड़ा, यातना, त्याग और बलिदान के बीहड़ मार्ग से होकर आया है। इस मार्ग पर लहूलुहान होती मरती खपती एक पूरी पीढ़ी ने अपना जीवन काल गुजारा है। स्वतंत्रता का संघर्ष उस शक्ति से था जिसके राज्य में कभी सूर्य ही अस्त नहीं होता था। हम विजयी हुए इसलिए कि पूरा भारत अपनी विभिन्न प्रतिरोधक शक्तियों के साथ उठ खड़ा हुआ। इसलिए हम देखते हैं कि इस संघर्ष में चरखे की गूंज के साथ पिस्तौल की दंदनाहट भी है। इसमें अन्न जल त्याग कर मर जाने वाले निग्रही लोग हैं तो दुश्मन की खोपड़ी चूर चूर बेधड़क फांसी पर चढ़ जाने वाले लोग भी हैं। स्वतंत्रता आंदोलन में 1857 के बाद कई प्रयास हुए लेकिन पूर्ण स्वराज्य का सपना अधूरा रहा। इस बीच मोहनदास करमचंद गांधी दक्षिण अफ्रीका से 9 जनवरी 1915 को स्वदेश पहुंचे। अपने राजनैतिक गुरु गोपाल कृष्ण गोखले के सुझाव पर गांधी जी ने देश के विभिन्न क्षेत्रों का भ्रमण किया। गांधी जी ने पहली बार सन 1917 में बिहार के चंपारण में सत्याग्रह आंदोलन किया। इसके बाद गुजरात के खेड़ा में अकाल पीड़ितों को राहत, रॉलेट एक्ट का विरोध और खिलाफत आंदोलन के जरिए संपूर्ण देश में आंदोलन को नई धार दी। असहयोग आंदोलन में गांधी जी ने स्वराज का मंत्र दिया, परंतु उग्र और हिंसक घटनाओं की वजह से फरवरी 1922 में असहयोग आंदोलन वापस ले लिया। गांधी जी ने राष्ट्र की भावना को प्रेरित कर देशवासियों को एक सूत्र में पिरोने का काम बखूबी किया तथा सत्य और अहिंसा को अपने आंदोलनों का आधार बनाया। दे दे हमें आजादी बिना खड्ग बिना ढाल, साबरमती के संत तूने कर दिया कमाल। दे दे हमें आजादी बिना खड्ग बिना ढाल, साबरमती के संत तूने कर दिया कमाल। आंधी में भी जलती रही गांधी तेरी मशाल, साबरमती के संत तूने कर दिया कमाल। दे दे हमें आजादी बिना खड्ग बिना ढाल, साबरमती के संत तूने कर दिया कमाल। धरती पे लड़ी तूने अजब झबकी लड़ाई, तागी न कही तोप न बंदूक चलाई। दुश्मन के किले पर भी न की तूने चढ़ाई, वह रे फकीर खूब करामात दिखाई। चुटकी में दुश्मनों को दिया देश से निकाल, साबरमती के संत तूने कर दिया कमाल। दे दे हमें आजादी बिना खड्ग बिना ढाल, साबरमती के संत तूने कर दिया कमाल। रघुपति राघव राजा राम। अगस्त 1942 को महात्मा गांधी के आह्वान पर समूचे देश में शुरू हुए स्वतंत्रता संग्राम में निर्णायक भूमिका निभाने वाले भारत छोड़ो आंदोलन यानी क्विट इंडिया मूवमेंट ने अंग्रेजी हुकूमत की नींव हिलाने का काम किया।
8 अगस्त को भारतीयों को संबोधित करते हुए महात्मा गांधी ने कहा था, ये जो एक छोटा सा मंत्र मैं दे रहा हूं, आप चाहें तो इसे अपने हृदय पर अंकित कर सकते हैं और आपकी हर सांस के साथ इस मंत्र की आवाज आनी चाहिए। ये मंत्र है करो या मरो, यानी डू और डाई। गांधी जी का करो या मरो अत्यंत ही शक्तिशाली मंत्र था। 9 अगस्त को दिन निकलने से पहले ही गांधी जी को गिरफ्तार कर लिया गया। तब लाल बहादुर शास्त्री ने आंदोलन को बड़ा रूप दिया और मरो नहीं मारो का नारा दिया, जिसने क्रांति की दावानल को पूरे देश में प्रचंड किया। दिल दिया है जहाँ भी देंगे ऐ वतन तेरे लिए, दिल दिया है जहाँ भी देंगे ऐ वतन तेरे लिए। हम जिएंगे और मरेंगे ऐ वतन तेरे लिए, दिल दिया है जहाँ भी देंगे ऐ वतन तेरे लिए। तू मेरा कर्मा, तू मेरा धर्मा, तू मेरा अभिमान है ऐ वतन महबूब मेरे, तुझ पे दिल कुर्बान है ऐ वतन महबूब मेरे, तुझ पे दिल कुर्बान है। हम जिएंगे और मरेंगे ऐ वतन तेरे लिए, दिल दिया है जहाँ भी देंगे ऐ वतन तेरे लिए। यह एक ऐसा आंदोलन था जिसने ब्रिटिश हुकूमत को हिला कर रख दिया और उन्हें स्पष्ट कर दिया कि अब उनकी हुकूमत चल नहीं सकती। लिहाजा सन 1942 के 5 वर्ष के अंदर ही देश स्वतंत्र हो गया। स्वतंत्रता आंदोलनों में ना जाने कितनों ने अपना सर्वस्व होम कर दिया था, तरह तरह की यातनाएं झेली थी। उन सब के प्रति हार्दिक कृतज्ञता व्यक्त करना हम सबका कर्तव्य है। साथ ही यह भी कि उन तमाम ज्ञात अज्ञात शहीदों की आंखों में जिस स्वतंत्र भारत के सपने थे, उनकी याद कर उन्हें साकार बनाने के प्रति स्वयं को पुनः प्रतिबद्ध करने का भी अवसर है। तभी हमारा देश, हमारा जनतंत्र और हमारी स्वतंत्रता अक्षुण्ण रह सकती है। গান্ধীজি স্বপ্ন দেখেছিলেন স্বাধীনতা শুধু ব্রিটিশদের থেকে নয়, স্বাধীনতা দারিদ্র থেকে, স্বাধীনতা বঞ্চনা থেকে, স্বাধীনতা সামাজিক বৈষম্য থেকে। সেই স্বাধীনতা কি আমরা পেয়েছি? হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে, সম্মুখে দাঁড়ায়ে রেখে তবু কোলে দাও নাই স্থান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের পরশেরে প্রতিদিন ঠেকাইয়া দূরে, ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে। বিধাতার রুদ্র রোষে দুর্ভিক্ষের দ্বারে বসে ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্নপান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। তোমার আসন হতে যেথায় তাদের দিলে ঠেলে, সেথায় শক্তিরে তব নির্বাসন দিলে অবহেলে। চরণে দলিত হয়ে ধুলায় সে যায় বয়ে, সেই নিম্নে নেমে এসো, নহিলে নাহিরে পরিত্রাণ। অপমানে হতে হবে আজি তোরে সবার সমান। যারে তুমি নিচে ফেলো, সে তোমারে বাঁধিবে যে নিচে। পশ্চাতে রেখেছ যারে, সে তোমারে পশ্চাতে টানিছে। অজ্ঞানের অন্ধকারে আড়ালে ঢাকিছ যারে, তোমার মঙ্গল ঢাকি গড়িছে সে ঘোর ব্যবধান।
অপমানে হতে হবে তাহাদের সবার সমান। শতেক শতাব্দী ধরে নামে শিরে অসম্মান ভার, মানুষের নারায়ণে তবুও করো না নমস্কার। তবু নত করে আঁখি দেখিবারে পাও নাকি, নেমেছে ধুলার তলে হীন প্রতীতের ভগবান। অপমানে হতে হবে সেথা তোরে সবার সমান। দেখিতে পাও না তুমি মৃত্যু দূত দাঁড়ায়েছে দাঁড়ে, অভিশাপ আঁকি দিল তোমার জাতির অহংকারে। সবারে না যদি ডাকো এখনো সরিয়া থাকো, আপনারে বেঁধে রাখো চৌধিকে জড়ায়ে অভিমান। মৃত্যু মাঝে হবে তবে চিতা ভস্যে সবার সমান। ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস পড়লে এমন সব মানুষের কথা জানা যায় যারা নিজের জীবনকে বাজি রেখেছিলেন ব্রিটিশ শোষণ অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠে। নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের একজন উজ্জ্বলতম নক্ষত্র। তিনি ভারতের জাতীয় কংগ্রেসে যোগদান করেন এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োগ করেন। তখন ভারতের স্বাধীনতা আন্দোলনকে জোরদার করার জন্য মহাত্মা গান্ধীর নেতৃত্বে একের পর এক কর্মসূচি গ্রহণ করে চলেছে ভারতের জাতীয় কংগ্রেস। 1938 সালে মহাত্মা গান্ধী লবণ সত্যাগ্রহ আন্দোলন শুরু করলে নেতাজি সুভাষচন্দ্র বসু যোগদান করেন ও কারাবরণ করেন। সে বছর হরিপুরা কংগ্রেস অধিবেশনে সর্বসম্মতিক্রমে জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন সুভাষচন্দ্র। সুভাষচন্দ্র বসু কংগ্রেসের অভ্যন্তরে ডানপন্থী শক্তির আপোষ নীতির বিরোধী ছিলেন। সে সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। ডানপন্থী শক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটিশ সরকারকে বিব্রত করতে ইচ্ছুক ছিলেন না। সুভাষচন্দ্রের সাথে তাদের মতবিরোধ হয় এবং সুভাষচন্দ্র সেই সময় জাতীয় কংগ্রেস থেকে পদত্যাগ করে এক নতুন দল গঠন করেন। সে দলের নাম ফরওয়ার্ড ব্লক। ফরওয়ার্ড ব্লক বামপন্থী মতাদর্শে বিশ্বাসী। সুভাষচন্দ্র বসু সাম্রাজ্যবাদের প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে গর্জে ওঠার জন্য দেশের সমস্ত জনগণ ও যুবকদের আহ্বান জানান। ব্রিটিশ সরকার সুভাষচন্দ্রের চরম মনোভাবের জন্য তাকে গৃহবন্দী করেন। 1941 সালে তিনি বাড়ি থেকে পালিয়ে যান এবং দেশের বাইরে গিয়ে ভারতের স্বাধীনতা যুদ্ধের জন্য সৈন্য ও রসদ সংগ্রহ শুরু করেন। সে সময় বিপ্লবী রাসবিহারী বসুর প্রচেষ্টায় জাপানের টোকিওতে একটি সম্মেলনে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ গঠনের সিদ্ধান্ত হয়। ভারতের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে রাসবিহারী বসু একটি সেনাবাহিনী গঠনের প্রস্তাব দেন। সে সময় যেসব ভারতীয় সেনা জাপানিদের হাতে বন্দী হয়েছিল তাদেরকে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের সশস্ত্র শাখা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিতে যোগদান করতে উৎসাহিত করা হয়। 1942 সালের 1 সেপ্টেম্বর আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠার কথা সর্বসমক্ষে জানানো হয়। এই সেনাবাহিনীর মূল লক্ষ্য ছিল জাপানের সহযোগিতায় ভারত থেকে ব্রিটিশ রাজের উচ্ছেদ সাধন করা। মোহন সিং আইএনএর প্রথম কমান্ডার ইন চিফ হন। 1943 সালে রাসবিহারী বসুর আমন্ত্রণে সুভাষচন্দ্র বোস আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব গ্রহণ করেন। আজাদ হিন্দ ফৌজ মূলত ভারতীয় জাতীয়তাবাদীদের দ্বারা গঠিত এক সশস্ত্র সেনাবাহিনী। এই বাহিনীর ভেতরে ভারতের স্বাধীনতাকামী মানুষ, ইংরেজ নির্যাতিত সাধারণ ভারতীয়রা যোগ দেন। আধুনিক যুদ্ধ সরঞ্জাম, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অর্থের অভাব থাকলেও নেতাজি সুভাষের অসাধারণ নেতৃত্বের ফলে প্রায় 60,000 সৈন্যের একটি সুশৃঙ্খল দেশপ্রেমিক সেনাবাহিনী গড়ে ওঠে আজাদ হিন্দ ফৌজ। এরপর সশস্ত্র সংগ্রামের মাধ্যমে
ভারতকে ব্রিটিশ শাসনমুক্ত করার জন্য বদ্ধপরিকর হয়ে জাপানি বাহিনীর সহযোগিতায় ভারত অভিযান চালান সুভাষচন্দ্র বসু। মণিপুরে কোহিমা দখল করে স্বাধীন ভারতের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করে আজাদ হিন্দ ফৌজ। পরবর্তীতে আমেরিকা ও ব্রিটিশ বাহিনী জাপান আক্রমণ করতে উদ্যত হলে জাপানিরা ভারত অভিযান পরিকল্পনা বাতিল করে। আজাদ হিন্দ ফৌজও পিছু হটে। ইংরেজরা বার্মা পুনর্দখল করলে আজাদ হিন্দ ফৌজ আত্মসমর্পণ করতে বাধ্য হয়। যদিও আজাদ হিন্দ ফৌজ ভারতের স্বাধীনতা অর্জনের লক্ষ্য পূরণ করতে পারেনি, কিন্তু তাদের এই প্রচেষ্টা ভারতীয়দের মধ্যে জাতীয়তা বোধ জাগিয়ে তুলতে অনেকটাই সফল হয়। सुभाष जी वो जाने हिंद आ गए है, नाज जिस पे हिंद को वो शान हिंद आ गए। सुभाष जी वो जाने हिंद आ गए है, नाज जिस पे हिंद को वो शान हिंद आ गए। Subhash Chandra Bose or Netaji was an Indian nationalist and a revolutionary. He was one of India's most revered freedom fighters who inspired millions of people with his ideas and teachings. कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की, तू कौम पर लुटाए जा। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की, तू कौम पर लुटाए जा। तू शेर हिंद आगे बढ़, मरने से तू कभी न डर, उड़ा के दुश्मनों का सर, जोशे वतन बढ़ाए जा। Netaji provided leadership to the INA after he went to Japan in 1943. He also founded the Provisional Government of Free India at Singapore on 21st October 1943. This song is the translation of Tagore's Jana Gana Mana, which was used by Azad Hind government. The music was scored by Captain Ram Singh Thakuri, Indian freedom fighter, musician and composer of many patriotic songs. शुभ सुख चैन की बरखा बरसे, भारत भाग है जागा। पंजाब सिंध गुजरात मराठा, द्राविड़ उत्कल बंगा। चंचल सागर विंध्य हिमालय, नीला जमुना गंगा। तेरे नित गुण गाए, तुझसे जीवन पाए, हर तन पाए आशा। सूरज बनकर जग पर चमके, भारत नाम सुभागा। जय हो, जय हो, जय हो, जय 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 हो। After nearly 200 years, the British decide to leave India. In fact, after the Second World War, Britain simply no longer had the resources to control its greatest imperial asset, India. During the chaos unleashed by the Second World War, the Hindus and the Muslims had begun to turn on each other. The first series of widespread religious massacres
took place in Calcutta in 1946. Nearly 5,000 people were killed. The then Chief Minister of Bengal, Sohrawardi of Muslim League, famously said, "Bloodshed and disorder are not necessarily evil in themselves if resorted to for a noble cause." The riots spilled over to the other cities like Bombay, Delhi, and the number of casualties escalated. The leaders of the Congress party, who were earlier opposed to the idea of partition, saw this as the only way to rid themselves of the troublesome Jinnah and his Muslim League, as well as put an end to the bloodbath. Likewise, the British began to speed up their exit strategy. On February 28, 1947, the British Prime Minister Clement Attlee announced that British rule in India would end on a date not later than June 1947. In March 1947, a glamorous minor royal named Lord Mountbatten flew into Delhi as Britain's final viceroy. Mountbatten deployed his considerable charm to persuade all parties to agree to partition. However, in early June, Mountbatten stunned everyone, announcing August 15, 1947 as the date for transfer of power. The rush only added to the chaos. Cyril Radcliffe, a British judge assigned to draw the borders of the two new states, was only given 40 days to remake the map. Thus, the subcontinent was divided into two independent nations, the Muslim majority Pakistan and the Hindu majority India. Immediately, there began one of the greatest migrations in human history. Millions of Hindus and Sikhs trekked to India from East and West Pakistan, and the Muslim headed in the opposite direction. Many hundreds of thousands never made it. Communities that had coexisted for almost a millennium attacked each other in a terrifying outbreak of sectarian violence, a massive genocide that marred the excitement and the joy of the newly found independence. On the night of August 14, 1947, as Mountbatten settled down to watch a Bob Hope movie, My Favorite Brunette, in his Viceroy House, a short distance away, in the India's Constituent Assembly, Jawaharlal Nehru, the first Prime Minister of India, rose to his feet to make his most famous speech. "Long years ago, we made a tryst with destiny. At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom." Although the wounds of partition still refuse to die, we have since moved on as a nation. As a citizen of India, let's work to maintain and rebuild the integrity of the nation and work for its development. That is our only tribute to the millions of lives lost for the hard-earned independence. Jai Hind! लब पे आती है दुआ बन के तमन्ना मेरी, जिंदगी शम्मा के सूरत हो खुदाया मेरी। लब पे आती है दुआ बन के तमन्ना मेरी। ऐ वतन वतन मेरे आबाद रहे तो, ऐ वतन वतन मेरे आबाद रहे तो, मैं जहाँ रहूं जहाँ में याद रहे तो, मैं जहाँ रहूं जहाँ में याद रहे तो। ऐ वतन मेरे वतन, ऐ वतन मेरे वतन, तू ही मेरी मंजिल
मंजिल है पहचान तुझी से, तू ही मेरी मंजिल है पहचान तुझी से। पहुंचूं मैं जहां भी मेरी बुनियाद रहे तो, पहुंचूं मैं जहां भी मेरी बुनियाद रहे तो। ए वतन वतन मेरे आबाद रहे तो, मैं जहाँ रहूं जहाँ में याद रहे तो। ऐ वतन मेरे वतन, ऐ वतन मेरे वतन, तुझ पे कोई गम की आँच आने नहीं दूं, तुझ पे कोई गम की आँच आने नहीं दूं। कुर्बान मेरी जान तुझ पे शाद रहे तू, कुर्बान मेरी जान तुझ पे शाद रहे तू। ऐ वतन वतन मेरे आबाद रहे तू, मैं जहाँ रहूं जहाँ में याद रहे तो। ऐ वतन मेरे वतन, ऐ वतन मेरे वतन। लब पे आते हैं दुआ बन के तमन्ना मेरे, जिंदगी शम्मा की सूरत हो खुदाया मेरी, जिंदगी शम्मा की सूरत हो खुदाया मेरी। ऐ वतन मेरे वतन। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এতক্ষণ যে অনুষ্ঠানটি শুনলেন এটি পরিকল্পিত আলেখ্য নয়, আক্ষরিক অর্থে কোলাজ। অংশগ্রহণে অসিতা বসুর, ডক্টর অসিক মৌলিক, ইপসিতা রায়চৌধুরী, সুতপা মাহাতা, কে এম সাফিক, মহাশ্বেতা চট্টোপাধ্যায়, অস্মিতা ভট্টাচার্য, ববিতা ঘোষ, রাকা ঘোষ, কৃষ্ণা যশ, সুস্মিতা পাল কুণ্ডু, দীপালি মুখার্জি, দীপ্র মাইতি, দেবশ্রী মাইতি, স্বর্ণালী মজুমদার, অভিজিৎ মজুমদার, অসীমেন্দু দাশগুপ্ত, লালটু ঢালি, সৌভিক রায়চৌধুরী, উৎপল ব্যানার্জি, তুফান অধিকারী, মনীষ মিশ্রা, রাহুল ঘোষ, সুমন ঘোষ, জিয়া ঢালি, তপতি দাশগুপ্ত, সুদীপ্ত মুখার্জি ও শ্রাবস্তী মুখার্জি। পরিবেশনা ও প্রযোজনায় গ্রিনউড সোনাটা।